এসআইআরটা আসলে কি, কেনই বা এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করা হচ্ছে? এসআইআর করতে গেলে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে, কাদের কাগজ লাগবে না, জমির দলিল যদি থাকে তাহলে কত সালের দিতে হবে, বা পাসপোর্ট থাকলে কত সালের দিতে হবে, তাছাড়া কত সালে জন্ম হলে আপনাদের কাদেরকে কি কি ডকুমেন্ট দিতে হবে। তো এই সমস্ত প্রশ্ন নিয়ে দেখছি এখনও পর্যন্ত প্রচুর মানুষের নানান প্রশ্ন রয়েছে, অনেকে বুঝতেই পারছে না যে এসআইআরটা কেন হচ্ছে, দরকারটা কী। তো চলুন এই ভিডিওটায় আজকে এক এক করে সেই সমস্ত প্রশ্নের আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, খুবই কাজের। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখনও পর্যন্ত যদি আমাদের ঐসি এসডিআর নিউজ ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ফলো করে নেবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা এই যে এসআইআর নিয়ে চিন্তায় রয়েছেন, এসআইআরটা আসলে কি। দেখুন, বর্তমানে প্রচুর মানুষ এমন রয়েছেন, আপনারা জানেন, শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে, যেখানে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার এই সমস্ত দেশ থেকে কিছু নাগরিক যারা কি করেছে না, অবৈধভাবে ধরুন কোনো দালালের হাত ধরে টাকা পয়সা দিয়ে ওই দেশ থেকে এই দেশে এসে অবৈধভাবে বসবাস করছেন। তাদের তো আর আমাদের দেশে ভোট দেওয়ার অধিকার নেই, যেহেতু তারা অবৈধভাবে বসবাস করছেন এখানে। তবে বর্তমানে যারা প্রকৃত ভারতবাসী, যারা প্রকৃত ভারতের নাগরিক, আপনি পশ্চিমবঙ্গের হতে পারেন, ত্রিপুরার হতে পারেন, রাজস্থানের হতে পারেন, গুজরাটের হতে পারেন, বা দিল্লি মহারাষ্ট্রের হতে পারেন, যেখানেরই হোক, আপনি যদি ভারতবাসী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্মসূত্রে অন্তত ভারতের এই যে নাগরিকত্ব অনুযায়ী ভোট দেওয়ার অধিকার আছে। তাছাড়াও যারা বৈধভাবে ভারতের নাগরিকত্ব নিয়ে রেখেছেন তাদেরও কিন্তু ভোট দেওয়ার অধিকার আছে। এবার এই যে নির্বাচন কমিশন এসআইআরটা করছেন, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা, তো এখানেই কিন্তু তারা যাচাই করছেন, ইলেকশন কমিশন, যে বর্তমানে কাদের ভোট দেওয়ার যোগ্যতা আছে বা অধিকার আছে ভারতবর্ষের ইলেকশনে, আর কাদের ভোট দেওয়ার যোগ্যতা নেই। যারা অবৈধভাবে এসে বসবাস করছেন তাদের নামগুলোকে ছেটে বাদ দিয়ে দেওয়া হবে, এবং যাদের ভোট দেওয়ার অধিকার আছে, যারা জন্মসূত্রে নাগরিক বা যারা ধরুন বৈধভাবে এখানে নাগরিক, তাদের কিন্তু বাছাই করে নিয়ে সেই সমস্ত নামগুলো ভোটার তালিকায় তুলে দেওয়া হবে। তো বোঝা গেল, যেমনটা এর আগে 2002 সালে হয়েছিল, আবার 2003 সালে বিহারে হয়েছিল, এবং অন্যান্য রাজ্যেও আলাদা আলাদা সময়ে কিন্তু হয়েছিল। তো বোঝা গেল মোটামুটি এইটুকু আমরা বুঝতে পেরেছি যে এসআইআরটা আসলে কি। আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এবারে এই এসআইআর করার জন্য কি কি কাগজপত্র বা কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, কারণ এই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে দাদা আমার কাছে জমির দলিল আছে, সেক্ষেত্রে আমি কত সালের জমির দলিল দেবো, বা পাসপোর্টটা কত সালের লাগবে, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক মানুষের মনে রয়েছে। আর তাছাড়া জন্ম সাল অনুযায়ী কাদেরকে কী কী ডকুমেন্ট দিতে হবে। তো চলুন অন স্ক্রিনে আপনাদেরকে অফিসিয়াল যে গাইড ছিল বিহারের, সেই বিহারের গাইডলাইন অনুযায়ী দেখিয়ে দিই যে বর্তমানে কাদের কী কী কাগজপত্র লাগবে, আর সেই সঙ্গে কত সালের দলিল বা কত সালের ডকুমেন্টের প্রয়োজন হবে। দেখুন, বিহারের গাইডলাইন দেখানোর কারণ একটাই, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের গাইডলাইন দেওয়া হয়নি, শীঘ্রই দেওয়া হবে, দেওয়া হলে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তবে এই মুহূর্তে মোটামুটি বিহারের যে গাইডলাইনটা দেওয়া হয়েছে, যেহেতু নির্বাচন কমিশন করছে, মোটামুটি সম্ভাবনা রয়েছে প্রত্যেক জায়গায় এই একই নিয়মে হবে। তো অন স্ক্রিনে আপনাদেরকে গাইডলাইনটা দেখাচ্ছি। দেখুন, এখানে eci.gov.in একদম নির্বাচন কমিশনের ওয়েবসাইট। কি বলা হয়েছে না, অ্যানেক্সচার ডিতে দেখুন এখানে ডিক্লারেশন ফর্ম দেওয়া হয়েছে। প্রথমেই আমরা দেখে নেব যে কত সালে জন্মগ্রহণ করলে কাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট প্রয়োজন পড়তে পারে, এবং ডকুমেন্টের লিস্টও আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রথমেই কি বলা হয়েছে, আই অ্যাম অ্যাবভ 18 ইয়ার্স অফ এজ, অর্থাৎ আপনার মোটামুটি যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, যাদের ভোটার কার্ড রয়েছে আর কি, মোটামুটি তাদেরকে এই ভেরিফিকেশানগুলো করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং যারা ভারতের নাগরিক, তো যাদের ভোটার কার্ডের লিস্টে নাম নেই তাদের তো আর নতুন করে কাটার কিছু নেই। যাদের মোটামুটি 18 বছরের ঊর্ধ্বে বয়স, যাদের ভোটার কার্ড আছে, তাদের জন্যই কিন্তু ভেরিফিকেশানটা হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বলা হয়েছে। দেখুন, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987। যদি আপনার বয়স বা আপনার জন্ম 1/7/1987 আগে হয়ে থাকে বা এই ডেটেও হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে এই যে বক্সটা রয়েছে এখানে টিক করতে হবে। আর যদি এই বক্সে আপনি টিক করেন সেক্ষেত্রে কী কী কাগজে লাগবে, দেখুন বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, অর্থাৎ নিজের জন্য ডকুমেন্ট দিতে হবে, যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, নিচে যে লিস্ট দেওয়া রয়েছে সেখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে। তো লিস্টটাও কিন্তু আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এরপর দেখুন বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987 অ্যান্ড 2/12/2004, এর মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনাকে এই বক্সে টিক করতে হবে। আর এই বক্সে টিক করলে কি বলা হচ্ছে, দেখুন প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, নিজের জন্য ডকুমেন্ট দিতে হবে। সঙ্গে বলা হয়েছে দেখুন যে লিস্ট গিভেন দেওয়া হয়েছে, অর্থাৎ নিচে লিস্ট দেওয়া হয়েছে। আচ্ছা, সঙ্গে কি বলা হয়েছে না,
প্রোভাইড এনি ডকুমেন্ট ফাদার অর মাদার, বাবা অথবা মায়ের যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। আচ্ছা, এই যে ডকুমেন্টগুলো দেখুন, ডকুমেন্টগুলো প্রমাণ করবে এমন যেটা কি ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখটা প্রমাণ করবে, অথবা এই যে স্ল্যাশ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, অথবা অর প্লেস অফ বার্থ, কোথায় আপনি জন্মগ্রহণ করেছেন সেটা প্রমাণ করবে, এই ধরনের ডকুমেন্ট। তো ডকুমেন্টের লিস্টটা দেখাচ্ছি, দেখালেই আপনারা বুঝতে পারবেন। এরপরে দেখুন এখানে কি বলা হয়েছে। আচ্ছা, যেটা বললাম যে 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট সঙ্গে আপনার বাবা অথবা মা যে কোনো একজনের কিন্তু ডকুমেন্টের প্রয়োজন পড়বে। এরপরে দেখুন বলা হয়েছে যে যদি আপনার জন্ম 2/12/2004 পরে হয় সেক্ষেত্রে এখানে ঠিক করতে হবে, আর এক্ষেত্রে আপনার ডকুমেন্ট লাগবে, সঙ্গে আপনার বাবারও ডকুমেন্ট লাগবে, সঙ্গে মায়েরও ডকুমেন্ট লাগবে। তো বুঝতে পারছেন জন্ম সাল অনুযায়ী। তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 যেহেতু লাস্ট SIR হয়েছিল, তো সেক্ষেত্রে 2002 বা 2003ও ধরা হতে পারে, নতুন আপডেটটা এলে আমরা জানতে পারবো। যাই হোক, মোটামুটি এইটুকু কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি, এইটুকু বিষয়বস্তু আমরা বুঝতে পেরেছি। এবারে ডকুমেন্টের যে লিস্টটা সেটা আমরা দেখব যে কোন কোন ডকুমেন্ট লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে, 1 থেকে 11টা কিন্তু ডকুমেন্টের লিস্ট এখানে দেওয়া রয়েছে। দেখুন এই যে টোটাল 11টা ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে, আর এই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা কিন্তু আপনাদের ভেরিফিকেশনটা করতে পারবেন। এবার যদি আপনার বাবা মায়ের লাগে সেক্ষেত্রে আপনাকে আপনার বাবা মায়ের ডকুমেন্ট দিতে হবে, যদি আপনার মায়ের বা শুধু বাবার লাগে সেক্ষেত্রে মা বা শুধু বাবার ডকুমেন্ট দিতে হবে, আর যদি আপনার ক্ষেত্রে শুধু আপনার হয় শুধু আপনার দিলেই হবে যে কোনো একটা ডকুমেন্ট। আর এখানে আপনারা যারা যারা জানতে চাইছিলেন যে দলিল কত সালের লাগবে বা পাসপোর্ট কত সালের লাগবে সেটা একটু দেখিয়ে দিই। যেমন এখানে দেখুন বলা হয়েছে যে বার্থ সার্টিফিকেট 3 নম্বরে, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, যোগ্য কোনো অথরিটির থেকে আপনি বার্থ সার্টিফিকেট পেয়েছেন সেগুলো আপনি দিতে পারবেন। এখানে কিন্তু কোনো সালের কথা বলা হয়নি। এরপর দেখুন 4 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট, এই জায়গায় দেখুন শুধু পাসপোর্ট বলা হয়েছে। তো পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ডেটের কথা বলা হয়নি যে 1990 সালের পাসপোর্ট লাগবে, 2004 সালের পাসপোর্ট লাগবে, কোনো ডেট কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ আপনার কাছে যদি পাসপোর্ট থাকে আপনি দিতে পারবেন, তবে হ্যাঁ আপনি অবশ্যই যে পাসপোর্টটা দেবেন একটু ভ্যালিড পাসপোর্ট দেবেন। এখানে কিন্তু ইনভ্যালিড যদি পাসপোর্ট দেন বা আপনার ধরুন ভ্যালিডিটি শেষ হয়ে গেছে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, কিন্তু যদি ভ্যালিড পাসপোর্ট দেন আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবারে জমির যে জায়গাটা বা জমির দলিল বা রেকর্ড পর্চা যা আছে সেক্ষেত্রে আপনারা অনেকে চিন্তা করছিলেন যে এক্ষেত্রে কি আমাদেরকে কোনো সালের দিতে হবে। দেখুন এখানে বলা হচ্ছে এনি ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, বা গভর্নমেন্টের তরফ থেকে কোনো ঘরবাড়ি পাস হয়েছে আপনার নামে সেই রকম ডকুমেন্ট দিতে পারেন। এখানে এনি ল্যান্ড মানে যে কোনো জমির তথ্য কিন্তু আপনারা দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটা স্ল্যাশ রয়েছে, এর অর্থ আমরা কি বুঝি, অথবা কিংবা বা, তাই না? তো মোটামুটি জমির ল্যান্ড, এনি ল্যান্ড মানে আমরা যে কোনো জমির তথ্য, জমির পর্চা, জমির দলিল এগুলো দিতে পারবো। অর্থাৎ এবারে হ্যাঁ এখানে একটা বিষয় বোঝার আছে, ধরুন আপনি বা কেউ ধরুন বাংলাদেশ থেকে সবেমাত্র এসছে, এখানে জমি কিনে রেকর্ড করে নিয়েছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে তিনি ধরা পড়ে গেলেন, তাহলে তো ওই জমির কোনো ভ্যালু থাকবে না, যেহেতু এখানে জমির কোনো রকম কোনো ডেট দেওয়া হয়নি। তবে আপনাদেরকে জানাবো যে মোটামুটি ধরুন আপনাদের কাছে পুরনো যদি কোনো জমির দলিল পর্চা এই সমস্ত থেকে থাকে সেগুলো দেবেন, তাহলে কিন্তু আশা করি আপনার কোনো সমস্যা হবে না। তো বুঝতে পারছেন এখানে পাসপোর্ট, জমির দলিল এক্ষেত্রে কিন্তু কোনো রকম ডেট মেনশন করা নেই, বা জন্ম সার্টিফিকেটেও কোনো ডেট কিন্তু মেনশন করা নেই। আচ্ছা, এবার আপনাদেরকে জানাচ্ছিলাম যে কাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট লাগবে না। তো দেখুন বিহারের যেহেতু গাইডলাইন এখানে বলা হয়েছিল 2003 সালের ওই যে বিহারে ভেরিফিকেশান হয়েছিল ওখানে যাদের নাম রয়েছে এটাকেই কিন্তু কনসিডার করা হবে সাফিসিয়েন্ট ডকুমেন্ট হিসাবে। ফলে 2002 সালে পশ্চিমবঙ্গে হয়েছিল, আর 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে ওটাই কিন্তু সাফিসিয়েন্ট ডকুমেন্ট হিসেবে ধরা হবে। শুধু আপনার নয়, আপনার ছেলে মেয়ের যদি ধরুন 2002 সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু আপনার আছে, অর্থাৎ বাবা মায়ের নাম আছে, সেক্ষেত্রেও কিন্তু ছেলেমেয়েরা সুবিধা পাবে। তো বুঝতে পারলেন দারুণ কিন্তু একটা সুবিধা রয়েছে। আর অবশ্যই কিন্তু এখানে আপনাদের যদি কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে 11-র পরে 12 নম্বর যে ডকুমেন্টটা আধার কার্ড আসার কথা ছিল, তো আধার কার্ড কিন্তু দিয়ে আপনারা অনেকেই করতে পারবেন। যেমন ধরুন আপনার বাবা মায়ের আছে, আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আধার কার্ড দিতে পারেন, কিন্তু পুরোপুরি কেউ আধার কার্ড দিয়ে এই ভেরিফিকেশন করতে পারবেন না, নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে। তবে সুপ্রিম কোর্ট যদি আবার জানায় যে আধার কার্ড দিয়ে করা যাবে সেক্ষেত্রে আলাদা বিষয়, সেটা আবার পরবর্তী সময় নতুন আপডেট এলে জানাবো। তো এই মুহূর্তে আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, ভোটার ভেরিফিকেশন বা SIR নিয়ে কিন্তু আপনারা অযথা চিন্তা করবেন না। আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা এত সহজে কাটা যাবে না। ধরুন আপনি ভেরিফিকেশান করছেন, ওই সময় আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই, তারপরেও কিন্তু আপনার নামটা সাথে সাথে কাটা হবে না। নির্বাচন কমিশনের নতুন আপডেট অনুযায়ী আপনার পাড়াতেও ভেরিফিকেশান করা হবে, প্রতিবেশীদের থেকে জানা হবে বা জিজ্ঞাসা করা হবে যে আপনি এখানের বাসিন্দা কিনা বা আপনার কোনো সমস্যা আছে কিনা, কেন আপনার কাছে নথি নেই, সেগুলো জানার চেষ্টা করা হবে। তারপরে যদি প্রমাণ হয় যে আপনি অযোগ্য, তবে কিন্তু আপনার নামটা কাটবে, না হলে কিন্তু আপনার নাম কাটবে না। যাই হোক, ভোটার ভেরিফিকেশান বা SIR নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান।
আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো না করে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি, তাড়াতাড়ি ফলো করে নেবেন। ধন্যবাদ।